ভাই আর জি দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আমাদের আহ, বিশেষ করে আমরা দেশের নাগরিক হিসাবে বিবেক বিবেচনা বোধ থেকে, নাগরিক সচেতনতা বোধের জায়গা থেকে আমরা 24 ডিজিটাল নিউজ কন্টিনিউ করেছে। আজকের বিষয় সাম্প্রতিক ভাবনায় এই যে এইচএসসি পরীক্ষার্থীদের আহ, আকস্মিক আন্দোলন এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চাইছে। এক্ষেত্রে একটা গণতান্ত্রিক দেশে নাগরিকরা আইন মেনে চলবে, আইনের প্রতি শ্রদ্ধা জানাবে এবং হ্যাঁ, হ্যালো। জি, তো সেক্ষেত্রে এই হ্যাঁ, গরজ গরজ। যুক্ত হয়েছেন আহ, চট্টগ্রাম থেকে জনাব শহীদুল ইসলাম বুলবুল, এবং আমি আরো একজনকে পেতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমি জি পেতে পারি। আচ্ছা, বুঝতে। সেক্ষেত্রে বিশেষ করে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই তরুণ জেনারেশন যারা এখন রানিং মাধ্যমিক উচ্চ হ্যাঁ, মাধ্যমিক শিক্ষার্থী আছেন, তারা তাদের বিশেষ করে হ্যাঁ, তারা আইনের প্রতি আইন মেনে চলবে, আইনের শ্রদ্ধা জানাবে, পাশাপাশি আচ্ছা। রাষ্ট্রের প্রতি জানাবে। এই তরুণ প্রজন্ম নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দেওয়া মেয়ে তাদেরকে আছে, ওই ঘরে তো আছে। হ্যাঁ, সময় প্রয়োজন। পাশাপাশি আপনার ভারত সাম্প্রতিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ করে শেখ আচ্ছা, হাসিনা আওয়ামী লীগের যারা আছেন ঠিক আছে, চাচ্ছে তারা বাংলাদেশে ফিরে আসুক তাদের দেশেই। ঠিক আছে। সরকারের এই ক্ষেত্রে সরকারের অবস্থান আছে বর্তমান সরকারের অবস্থান, সরকারও বার্তা দিচ্ছেন, ভারতও বার্তা দিচ্ছে, এবং ভারত চাইছে শেখ হাসিনা নাম কি? ফিরে আসুক, এবং বাংলাদেশের অবস্থান বাংলাদেশ ব্যাখ্যা করছে। আজম আসলে আর বিয়েতে এসেছিল তোর মায়ের বিয়ে। আমেরিকা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলার আজম, জায়গা। আজম না জানলে সম্ভব না। এই আপনাকে জায়গাটা বুঝ, খেয়াল খেয়াল বুঝ। শহীদুল ইসলাম দুলদুল, যারা শহীদুল ইসলাম দুলদুল অলরেডি গোয়িং টু রেকর্ডিং, আমাদের প্রোগ্রাম রেকর্ডেড হচ্ছে। জি, আপনি আপনি অ্যাটেনশন দিন শহীদুল ইসলাম দুলদুল। দর্শকবৃন্দ, বিশেষ করে ভূ রাজনীতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়া রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চ্যানেল বা দেশ। সেই জায়গা থেকে আচ্ছা, ঠিক আছে। প্রতিবেশী হিসাবে যেমন আমি ভারত অলরেডি জ্ঞাত মধ্যে আছি, তকসুদ তকসুদ বার্মারও দরকার, শ্রীলঙ্কা করো। নেপালকে দরকার। প্রতিবেশী প্রতিবেশী যেমন বসবাসের ক্ষেত্রে প্রতিবেশীর প্রয়োজন হয়, এবং অভ্যন্তরীণ ভূ রাজনীতির জায়গা থেকে আহ, প্রতিবেশীর প্রয়োজন আছে। সেই জায়গা থেকে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব শহীদুল ইসলাম দুলদুল। আপনি আমাকে এখন শুনতে পাচ্ছেন? আপনি তো মিউটে আছেন, আপনি মিউটটা ক্লিয়ার করে নেন। আপনি মিউটে আছেন, মিউটে আপনি মিউট আওয়াজ দিয়ে ইয়ে করেন, ক্লিক করেন মিউট মিউট মোবাইলে। আপনি মিউট মিউট আছেন। এ দুলদুল ভাই, আপনি মিউট আছেন, মিউটটা ক্লিয়ার করে নেন। আপনি মিউটে এখন চাপ দেন বাটনে। এখন শুনতে পাচ্ছেন? যেখান থেকে আপনি তেল নিয়ে আমি নি কোথা থেকে তেল আমার তেল না আমার জায়গা কোনটা এলিভেটর উঠা যাবে না হ্যাঁ হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো। হ্যালো। দুলদুল ভাই, আপনি ওকে শুনতে পাচ্ছেন? আরে আপনার কোনো শব্দ শুনতেছি না আমি। আপনি আপনি মিউটে আছেন, আপনি আপনার মোবাইলটা মিউটে আছেন। আপনার কিছু শোনা যাচ্ছে না এখানে। আমি তো আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? সাসি ভাই আমি আপনার কথা আপনাকে শোনা শুনতে যাচ্ছে। পারতেছি না। সাসি ভাই আপনার কথা শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। দুলদুল ভাই, শহীদুল ইসলাম দুলদুল ভাই আপনাকে শুনতে, শুনতেছি না তো আমি। আপনি এখন শুনতে পাচ্ছেন? লাইনটা কাটে করেন, লাইনটা কাটেন, লাইনটা কাটে করেন, লাইনটা কাটেন না, কাটে করেন। আমি আপনাকে পাইতেছি না, শুনতে আওয়াজ শুনতেছি না, আওয়াজ শুনতেছি না।
শহীদুল ইসলাম দুলদুল ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, সবার কথাই শুনতে পাচ্ছি। মনে হয় আপনারটা কোনো সমস্যা আছে, একটু দেখেন, মনে হয় হয়তো সাউন্ড লেস করা আছে। হ্যালো দুলদুল ভাই, দুলদুল ভাই শুনতে পাচ্ছেন? শহীদুল সাথী ইসলাম ভাই দুলদুল। সাথী ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। সাকিব ভাই, শরীফ সাকিব ভাই, আপনার আপনার ভিডিওটা ক্লিয়ার করে নেন। শরীফ সাকিব ভাই, প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকিব ভাই, আপনি আপনার ভিডিওটা ক্লিয়ার করে নিন। সাকিব ভাই, আপনাকে চাচ্ছি। শরীফ সাকিব ভাই, আমি তো আমি তো গাড়িতে, ভিডিও তো লাইট নাই গাড়িতে আচ্ছা, গাড়িতে। আমি আমি আপনাকে আমি এখন আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি বলেন। হ্যালো শরীফ আমি সাকিব ভাই, শুনতে আপনি পাচ্ছি আমাকে শুনতে বলেন। পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি দেশের বাস্তবতায় শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ডের জায়গাটা আজকে স্বাধীনতার 55 পর নড়বড়ে। প্রতি বছর পরীক্ষা আসলে প্রশ্ন ফাঁসের বিষয় চলে আসে, তারপরে পরীক্ষা পরীক্ষা প্রশ্ন ফাঁস এটা নিয়ে একসময় একবার পরীক্ষা দেয়, একবার পরীক্ষা দিয়ে আবার রাজপথে এসে তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করে। এই জায়গাটা স্থায়ীভাবে সমাধান করা কি উচিত সরকারকে? স্থায়ীভাবে এই সমস্যাগুলো যাতে সহজে না আসে, এবং এই সমস্যার সমাধান করার উপায় কি আছে এই ক্ষেত্রে? পাশাপাশি সরকার তো মেনে নিয়েছে, তাদের পরীক্ষা ডেট পিছাই দিয়েছে, প্রশ্নের সমস্যার সমাধান দিয়েছে। এর ভেতরে সরকার চিন্তা করছে যে যেহেতু ভারত স্টেটমেন্ট দিচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, এবং আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে চাইছে, এর মধ্যে কি অভ্যন্তরীণ কোন দুষ্ট রাজনীতির গন্ধ কি আপনার নাগরিক হিসাবে দেখতে পান? পরীক্ষা দিয়ে আবার রাজপথে এসে মন্ত্রী পদত্যাগ চাচ্ছে, সরকার তো তাদের দাবি মেনে নিয়েছে। প্রফেসর শরীফ জি, আব্দুল্লাহ সাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা সুন্দর চমৎকার অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য। আসলে দেখেন, জি, আমাদের আপনার দেশে বক্তব্য 54 উপস্থাপন বছর। করুন, বক্তব্য। প্রফেসর হ্যাঁ, শরীফ আব্দুল্লাহ সাকি ভাই। জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি। জি 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 জি, যেটা আমি বলতেছিলাম যে হ্যাঁ, আমাদের যে শিক্ষা জাতির মেরুদণ্ড স্টুডেন্টরা, এখন দেখেন হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তারা যেভাবে আইন শিক্ষামন্ত্রীর উপর নাখুশ হয়েছেন, এবং শিক্ষামন্ত্রীর এখানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত ছিল। উনি যে কথা বলেছেন সেটা ওনার বলা ঠিক হয় নাই, কারণ ওনারা এই হুম, সমস্ত কথাবার্তা কেন বলতে যাবে, এই সমস্ত অনিয়ানাকুনি। তো অবশ্য ঠিক মাস্টার আছে, এডুকেশন সেটাই। মানে এটা এটা ওই আমরা ক্ষমতার চাই ব্যাপার আছে না, বা বাংলাদেশের ক্ষমতার ব্যবস্থা দল আছে। বা নেতারা ক্ষমতা আসীন হলে ক্ষমতার জায়গা থেকে লিমিটলেস হ্যাঁ, কথাবার্তা বলে ফেলার। এটা আমাদের আসলে স্লিপ অফ টাং যেটাকে বলে আর কি, যে আসলে আমাদের হ্যাঁ, অ্যাটিটিউড প্রবলেম, ফাউন্ডেশন প্রবলেম, আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ প্রোঅ্যাক্টিভনেস না। জি, আমরা জাতি হিসেবে আসলে দুর্ভাগা জাতি। আমাদের আসলে হুম, সবচেয়ে হলে আমাদের আগে মানুষ হতে হবে। আমরা তো মানুষ হতে পারে নাই। আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই হ্যাঁ, দৃষ্টিভঙ্গি মানে রুট লেভেল থেকে, এটা গড় থেকে শুরু করতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে। আমাদের এই সমাজের যে শিক্ষা ব্যবস্থা এখন, এখন জি, স্টুডেন্টরা, গতকালকে আমি আমার এক এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ক্লাস 6-এ পড়ে এবং 8-এ পড়ে, তার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানে না, মানে সূত্রটা বলতে পারে না। তাহলে কি স্কুলের মধ্যে কি লেখাপড়া শেখায়? বীজগণিত করে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জানে না, তাহলে আর কতটুকু লেখাপড়া করতে 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 পারতেছে আপনি বুঝেন? স্কুলে কি লেখাপড়া করায়, টিচাররা কি করায়, তারা টেন্স কত প্রকার সেটাও জানে না, তো কি লেখাপড়া হচ্ছে এখন স্কুলের মধ্যে? তো তারা তো সব মানে আগের যে লেখাপড়ার মান, এখন লেখাপড়ার মানও কিন্তু কমে যাচ্ছে। তো আমরা কি আশা করব এই জাতির কাছে? আমরা আশা করব যাতে, যেমন আমরা যে বাল্য শিক্ষা পড়েছি, এখন কিন্তু বাল্য শিক্ষা বলতে নাই। এবং এখন যে লেখাপড়ার মানের যে অধপতন, এটা কিন্তু আগের চেয়ে অনেক নিম্নমানের হয়ে গেছে। তাই শিক্ষার মানকে বাড়াতে হবে। তো শিক্ষামন্ত্রী চেষ্টা করতেছে মানে এসএসসি এবং এইচএসসি কে সময়ের মধ্যে নির্ধারণ করার জন্য। এবং আমরা চাই এখন যে আমাদের প্রধানমন্ত্রী, আর আমাদের দেশের অবস্থা হয়ে গেছে, কোনো কিছু হইলেই প্রধানমন্ত্রীকে তার সমাধান করতে হবে সবকিছু। এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে, যেমন 17 বছর মানে যারা ছিল তারা এই কাজগুলোই করে গেছে। আমরা কিন্তু সাধারণ নাগরিকরা আমরা কিন্তু পজিটিভ কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা চাই একটা হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ, এবং এখানে যাতে
কারো আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়। যেমন গতকালকে দেখেন 487 জন মানে ঢাকা শহর থেকে অ্যারেস্ট করেছে কারা, তারা কিন্তু কুমুর মধ্যে শিক্ষার্থীও কিন্তু এর মধ্যে আছে। তো এটা আমরা কেন, এই শিক্ষার্থীরা কেন এই এত বড় পদক্ষেপ তারা নেবে এবং তারা এত বড় আলটিমেটাম দেওয়ার, এখানে নিশ্চয়ই কোন দুষ্ট চক্রের এখানে ইন্ধন আছে, এটা আমি মনে করি। তো আমরা চাই না আর দেশের কারণ কোনো মায়ের বুক খালি হোক, এবং শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষার প্রতি আমাদের সবাই বিনয়ী হওয়া উচিত। এবং এসএসসি স্টুডেন্ট, পাশাপাশি এই আপনার স্টুডেন্টরা যে আমেরিকা অতিমাত্রা বাড়াবাড়ি করতেছে। প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি, ইরানের সার্বভৌমত্বের উপর বারবার তারা আঘাত করতেছে, ইরানের স্বাধীনতার উপর আঘাত করতেছে। আমেরিকা, এই আমেরিকা শোনেন, ইসরায়েলের আমেরিকা তো দাদাগিরি, বাড়াবাড়িটাকে বিশ্বে শান্তিবাদীরা আবার কিভাবে আন্দোলন করে জাতিসংঘটা থামাতে পারে? প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি, আমেরিকা ইসরায়েলের বাড়াবাড়ি। শোনেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমেরিকা দাদাগিরি হ্যাঁ, সারা জীবন বিশ্বকে লিড দিতে চায়, এই দাদাগিরি হ্যাঁ, তাদের বন্ধ হয়েছে। ইরাক যে ব্যবস্থা নিয়েছে, ইরান যে ব্যবস্থা নিয়েছে, ইরান তো তার জবাব দিয়েছে। এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো যদি একত্রিত হতো তাহলে কিন্তু এই কাজগুলো তারা করতে পারতো না, আরো আগে থেকেই আমেরিকা হিসাব করে চলতে হতো। তো আমরা চাই পুরা বিশ্বের মুসলিম একত্র হোক এবং বিশ্বকে একটি শান্তির বার্তা, আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তির মধ্যে বিশ্বকে আলোকিত করতে চাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক, এবং যে 16টা জেলার বন্যায় পরিস্থিতি বয়ে যাচ্ছে, আমাদের যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন তারা তাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। এইখান থেকে আসে নিয়ে বলো। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি সময় দিয়ে কথা বলবার জন্য। দর্শকবৃন্দ, আমরা সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আছি 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। আমি এ পর্যায়ে শহীদুল ইসলাম দুলদুল চিটং থেকে যুক্ত হয়েছেন। শহীদুল ইসলাম দুলদুল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শহীদুল ইসলাম দুলদুল ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, শিক্ষা জাতীয় মেরুদণ্ড, এই জেনারেশনের নৈতিকতায় ধস নেমেছে। তারা আইনকে মানতে চায় না, আইনকে শ্রদ্ধা জানাতে চায় না, আইনকে বিদ্যাঙ্গুলি দেখায়। তারা একসময় সরকার তো তাদের 3টা দাবি মেনে নিয়েছে। তারা যে দাবি করছিল, পরীক্ষা পিছানোর দাবি, পোস্টের সমস্যার সমাধান সরকার দিয়েছে। সরকার দাবি মেনে নিয়ে তাদের সমস্যার সমাধান করার পরেও তারা পরীক্ষা দিয়ে রাস্তায় নেমে এসে রাস্তা অবরোধ করতেছে, গাড়ি ভাঙচুর করতেছে, মন্ত্রী পদত্যাগ চাচ্ছে। এটা কি তাদের উচিত না অনুচিত? শহীদুল ইসলাম দুলদুল, এবং তাদের পড়ার টেবিলে যে মানে পরীক্ষা প্রিপারেশন না, পরীক্ষা দেওয়া, এটাই উত্তম পথ। পাশাপাশি শেখ হাসিনাকে ইন্ডিয়া অবিলম্বে ডিসেম্বরের মধ্যে ফেরত দিতে চাই। বাংলাদেশের সরকার বলতেছে শেখ হাসিনা তারা আসতে চাইলে আমাদের রাষ্ট্রীয় আইন আছে, আইন কানুন মেনে এবং তাদের সাথে প্রতি যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার এবং কোর্ট ফেস করে তাদের আসতে হবে। এবং আমেরিকা ইরানের যুদ্ধ, আমেরিকা বাড়াবাড়ি করতেছে, ইসরায়েল, এই 3টা বিষয় নিয়ে আপনি আপনার বক্তব্য স্থান করুন। সময় 6 থেকে 7 মিনিট। জনাব শহীদুল ইসলাম দুলদুল, বলুন, আপনার বক্তব্য স্থান করুন। ধন্যবাদ। আমার ব্যাটারি চার্জও শেষ। শুনেন, এই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে, যেহেতু তরুণ যুবরা হচ্ছে জাতির জন্য, গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্রের জন্য, তো একটা শিশুর থেকে সে কিশোর এবং তরুণ এবং যুব, ইম্পর্টেন্ট টাইম, তারপর হচ্ছে বার্ধক্য। কিন্তু বর্তমান যারা আন্দোলনে জড়িত তারা হচ্ছে সকলেই তরুণ এবং যুব, অধিকাংশ তরুণ। এরা কিন্তু জাতির প্রধান যারা অভিভাবক হিসেবে দাবি করে, শিক্ষক হিসেবে দাবি করে, শিক্ষকদেরও অভিভাবকদেরও ছেলে সন্তান আছে। আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে যদি শিশুকাল থেকে যদি লালন পালনের সময় যদি নৈতিক মূল্যবোধের লালন এবং বিকাশ সাধন করা জিনিসটা যদি মাথার মধ্যে, মনের মধ্যে যদি ভালো করে রিহার্সালের মাধ্যমে তাদেরকে যদি চর্চা করাতে পারতাম, আজকে ছাত্র তরুণ যুবরা এই পরিস্থিতির শিকার হতো না। এটার জন্য আমি মনে করি আমরা অভিভাবকরা এবং শিক্ষকরা এবং পাশাপাশি তৃতীয় শক্তি হলো রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, যারা তরুণ এবং যুবদেরকে নিয়ে সংগঠন করে
রাজনীতি করে, তাদের কিছুটা অবহেলা এখানে আছে। তো মূলত মুখ্য অবহেলা হচ্ছে অভিভাবক, মা বাবা এবং গার্জিয়ান, পাশাপাশি শিক্ষক। ওদের টাচে একটা শিশু ছোটবেলার থেকে বড় হয়, তরুণের মধ্যে যায় পৌঁছে, যুবর মধ্যে পড়ে, তখন তার মধ্যে একটা স্বাধীন চেতনা বোধ চলে আসে, দেশাত্মবোধ চলে আসে, সে মিচিউর হয়ে যায়। তখন তার বুঝ শক্তি হয়। শিক্ষা বা প্রাকৃতিক, কৃত্রিম প্রযুক্তি এবং প্রযুক্তিগত প্রযুক্তি তার মাথার মধ্যে আছে, সেটা সে কাজে লাগাবে। তো সেখানে আমরা যারা মাঝখানে মা বাবার ভূমিকা রাখি, শিক্ষকের ভূমিকা রাখি, আমাদের উচিত ছিল সে শিশুকাল থেকে তাকে নৈতিকতার যে অবক্ষয়ের দিকে না গিয়ে যেন নৈতিক মূল্যবোধ শিখে সেই দিকে তাকে দাবিত করার জন্য গাইড করা অত্যন্ত জরুরি ছিল। সেখানে আমার মনে হচ্ছে, যদিও কোনো অভিভাবক, মা বাবা, কোনো শিক্ষক চায় না একটা ছেলে খারাপ হোক, কিন্তু প্রাকৃতিক পরিবেশ না, বাংলাদেশের প্রেক্ষাপট, পারিপার্শ্বিক এবং বিভিন্ন পরিস্থিতির শিকারের কারণে সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক এবং প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ইত্যাদি কারণে হয়তো মা বাবারা আয় উৎসের মধ্যে দিয়ে বিভিন্ন নানা রকম ঝামেলা থেকে হয়তো পরিবার নিয়ে তেমন একটা হয়তো সুরাহা করতে পারে না। এরপরও আমি মনে করি দায়িত্ব আমাদের মধ্যে অবহেলা করা যাবে না। যারা মা বাপ হিসেবে আমরা দাবি করি এবং আমরা শিক্ষক হিসেবে দাবি করি, তাদের উচিত উচিত আমি মনে করি যে শিশুকাল থেকে একটা শিশুকে লালন পালন করা, আদর যত্নের মধ্যে দিয়েও কিন্তু এই ধরনের নৈতিকতা শিক্ষা দেওয়া উচিত। মানে প্রতিদিন একটা রিহার্সাল করা উচিত ছিল, তাহলে আজকে এই পরিণতি হতো না। এগুলোর জন্য অনেকটা রাজনৈতিক দলগুলো দায়ী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দায়ী। তাদের তাদের ইচ্ছাকৃত, তাদের ক্ষমতার লোভ, তাদের এবং একাধিপত্যের লোভ, এইগুলোর কারণে তারা কিন্তু নানা রকম অবহেলা করে এই কর্মীদেরকে এবং ছেলে মেয়েদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে তারা কিন্তু পিছিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলি নৈতিকতা বোধের একটু ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো সেই কারণেই তাদের মধ্যে যে যে তারা বিভিন্ন শিশুকাল থেকে দেখে আসতেছে দেশের পরিস্থিতি, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের রাজনৈতিক ব্যবস্থা এবং দেশের বিভিন্ন কি বলে যে কালচার, সেগুলো তারা দেখতেছে, শিখতেছে। এগুলোর থেকে তাদের মধ্যে একটা মানে সেন্স একটা আবিষ্কার হচ্ছে, সেটা তারা উপস্থাপন করতেছে। তো এখন আজকালকার ছেলে মেয়েরা ব্যক্তিত্বশীল, এরা অনেক স্মার্ট। আগের ছেলে মেয়েদের তুলনায় এখনকার ছেলে মেয়েরা আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি ব্যবস্থা বিভিন্ন কিছু দেখতেছে, পাইতেছে এবং তারা অনেক ফাস্ট। আমরা কোনোদিন মোবাইল দেখি নাই, টিভি দেখি নাই, টেলিফোন দেখি নাই, গাড়ি ভালো করে দেখি নাই, কিন্তু আমরা যখন অনেক বড় হয়ে গেছি, স্কুলে এসএসসি যখন, তখন হয়তো আমরা একটু মোবাইল দেখতেছি, এটা দেখতেছি, এটা দেখতেছি, সবকিছু দেখতেছি। কিন্তু বর্তমান যে ছেলেগুলা মেচিউর, যারা তরুণ এবং যুব, তারা কিন্তু মার পেটের থেকে শিশুকাল থেকে একটু একটু সেন্স আসার পর থেকে তারা কিন্তু এগুলো হাতে পেয়েছে। তো সুতরাং তাদেরকে গাইডেন্সটা সেভাবে অভিভাবকরা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যার কারণে এই এই ছেলে মেয়েগুলা হ্যাঁ মুহূর্তের মধ্যে কি বলে যে তারা ভালোটাও মন্দ বুঝে, মন্দটাকেও ভালো মনে করতেছে। তো সেই জন্য সেখানে কিছু গাইডলাইনের ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কি, শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা যথাযথ কর্তৃপক্ষ এবং শিক্ষালয়ে যারা দায়িত্বে আছেন, তারা তাদের কিছু ব্যক্তিগত, তাদের কিছু ইচ্ছাকৃত অবহেলার কারণে, তাদের কিছু স্বার্থপরতার কারণে তারা কিন্তু তাদের কোচিং বাণিজ্য, অমুক বাণিজ্য, প্রাইভেট ইত্যাদি ইত্যাদি কারণে তারা অনেক সময় এই যে তরুণ ছেলে মেয়ে, তরুণ এবং যুব ছেলেদের মন মানসিকতার মধ্যে একটা খুবই সৃষ্টি জাগরণ করে ফেলেছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে সে একই অবস্থা। কেউ এই দলের ঘেঁষা, কেউ এই দলের ঘেঁষা, কেউ এই দলের ঘেঁষা, বিভিন্ন ধরনের পুশিং এ তাদের ব্রেনটাকে, তাদের এখন ব্রেন থাকার কথা ছিল শিক্ষার আলো আলোকিত হওয়া। তারা এক কথায় তারা মাস্টার্স এবং ডক্টরেট বা শিক্ষিত হওয়া পর্যন্ত তাদের অন্য কোনো দিকে ডাইভার্ট করা উচিত নাই। তারা শুধু শিক্ষায় শিক্ষিত হবে, তারা বিদ্যা পাঠ করবে, বিদ্যালয়ে যেটা দেবে বাড়িতে এসে সেটা রিয়াকশন করবে, চেষ্টা করবে, পাশাপাশি সেটা নিয়ে গবেষণা করে সেটা নিয়ে সে তার লক্ষ্যবস্তু পৌঁছতে হবে। সেটা মা বাবাদের গাইডেন্সও উচিত ছিল এবং ছেলে মেয়েরা সেভাবে চলা উচিত ছিল। এখন তো সেই পরিবেশ পরিস্থিতি এখন দেশে নেই বিধেই তারা সুযোগ পেয়েছে। আর পাশাপাশি যুব এবং তরুণ যারা, এরা অত্যন্ত সাহসী,
এরা অত্যন্ত আত্মপ্রত্যয়ী, এরা পারস্পরিক বিশ্বাসী, এরা সৎ, এরা আদর্শবান, এটা সহজ সহজ, এরা প্রেমময়ী, এরা উদ্যমী, এরা সৎ সাহসী। ওদের মধ্যে চাঞ্চলতা আছে, আবেগ আছে, সুতরাং তাদের আবেগ বিবেককে নাড়া দেয়, তখন তারা অনেক কিছু অন্যায়কে মানতে পারে না। তো যেখানে অভিভাবক হইয়া, শিক্ষক হইয়া এবং কর্তৃপক্ষ হইয়া আমরা কিন্তু বেনিয়ম অন্যায় করব, তো এরা তো এটা মেনে নিতে পারে না। সেই জন্য তাদের মধ্যে বিভিন্ন বিঘ্নিত সৃষ্টি হয়েছে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এই ছেলে মেয়েরা, এই ধরনের বয়সের ছেলেরাই 19 করেছে, 9 মাস যুদ্ধ করে। পাশাপাশি এই ছেলে মেয়েরা জুলাইয়ের আন্দোলনে, মারমুখী আন্দোলনের মধ্যে শহীদ হয়েছে এবং তারা যুদ্ধ করেছে। তারা আবার নতুন ভাবে একটা সরকার গঠন করার সুযোগ পেয়েছে। এই ছেলেদেরকে, তাদেরকে নতুন ভাবে সাজানোর জন্য, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সরকারি এবং যথাযথ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছে, গবেষক যারা আছে, কমিটিতে যারা, তাদের চিন্তা করা উচিত যে আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে, আমাদের ছেলে মেয়ে যেন নৈতিক মূল্যবোধের লালনের বিকাশ সাধন থেকে যেন হারিয়ে না যায়, সেটার জন্য আমরা সবসময় সচেতন এবং সজাগ থাকতে হবে। যেহেতু আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, দেশের প্রধান চালিকা শক্তি এই তরুণ এবং যুবরা। সেই জন্য সেখানে আমাদের অভিভাবকদের এবং শিক্ষকদেরও এবং যথাযথ কর্তৃপক্ষ যারা স্কুল পরিচালনা, কলেজ পরিচালনা, তাদেরও অবহেলা আছে, তাদেরকেও বিবেচনা করে এবং তাদেরকেও সেটা চিন্তা করা উচিত। আজকে এই পরিবেশ, এই গোলাটে পরিবেশ কোনোদিনই নাইলে হইতো না। ছেলেদেরকে ঘর থেকেই শাসন করে সুন্দর মায়া মহব্বত এবং সবকিছু দিয়ে বের করতে হবে। পাশাপাশি স্কুলে যতক্ষণ, কলেজে যতক্ষণ সময় কাটাবে, ইউনিভার্সিটিতে যতক্ষণ সময় কাটাবে, তখন স্কুলের শিক্ষক এবং যথাযথ কর্তৃপক্ষ তারাও তাদেরকে সেভাবে গাইড করতে হবে। হ্যাঁ, বিনোদনের মধ্যে দিয়ে হোক, শিক্ষার আলো দিয়ে হোক এবং মায়া দয়া দিয়ে হোক, তাদেরকে, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হলে আজকে দেশের প্রধানমন্ত্রীর ভূমিকা, দেশের উজ্জ্বল নক্ষত্র হবে। তাদের যদি শিক্ষায় শিক্ষিত হয়, তারা আজকে প্লেনের পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি ইত্যাদি হয়ে দেশের সুনাম বিশ্বের কাছে মাইল ফলক হবে। কিন্তু তারা যদি এই ধরনের অবহেলিত হয়, তারা যদি এই ধরনের উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের কোত্থেকে ভালো রেজাল্ট পাবে, তারা কোত্থেকে ভালো একটা দেশ উপহার দেবে? সেই জন্য আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। ছেলেদের দিকেও আমাদের তাকাইতে হবে এবং অভিভাবকরাও কিন্তু সেটার জন্য ধৈর্যশীল হতে হবে। শিক্ষকরা আরো বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যারা শিক্ষা প্রতিষ্ঠানে, এখন দেখেন, আগে এই ধরনের আমরা দেখি না কোনো সময়, ইদানিং দেখা যাচ্ছে আজকে কয়েক বছর যাবত যে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠানে শুধু কমিটিতে, মানে ছাত্র সংসদ তো আগে ছিল, এখন ছাত্র সংসদের জন্য পাল্টাপাল্টি চলে। পাশাপাশি স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি এবং কলেজ কমিটির মধ্যে, পরিচালনা কমিটি, অভিভাবক কমিটির মধ্যে যাওয়ার জন্য বিভিন্ন পার্ট হয়ে গেছে, বিভিন্ন গ্রুপিং এর শিকার হয়েছে। এগুলোতে কি মজা? এগুলোতে আমাদের শিক্ষার আলো উজ্জ্বল হবে না। এগুলোতে হবে আমাদের সেই টেন্ডেন্সিটা আমাদের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা দেখতেছে, শুনতেছে, সুতরাং তারা এগুলা নিয়ে গবেষণা করবে, তারা মনোবৃত্তি, তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তো সেই কারণে আমাদেরকে ভাবা উচিত প্রত্যেক কিছু শিক্ষা, শিক্ষা জি, থেকে আপনার জি রাষ্ট্র। শহীদুল ইসলাম দুলদুল ভাই, শিক্ষার পাশাপাশি শিক্ষা এবং রাজনীতি, এটাতে নৈতিকতা, মূল্যবোধ তো দরকার আছে, আছে না? শিক্ষাতে যেমন দরকার নৈতিকতা, মূল্যবোধ, রাজনীতিতে দরকার। এখন আপনার রাজনীতি মানে এই না যে যেন তেন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, জনগণের ভোটাধিকার হরণ করে, জনগণ নাগরিক অধিকার হরণ করে, জনগণকে জিম্মি রেখে গুম খুন, হত্যা রাজনীতি, লুণ্ঠন রাজনীতি করা। এটা তো রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে পারে বলেন? এটা কি রাজনীতির মানে রাজনীতির চরিত্র? এটা কি রাজনীতির চরিত্র? এটা কি গণতন্ত্রের চরিত্র? বলেন। আপনি শুধু যেভাবে ক্ষমতার জন্য প্রকাশ রাজনীতি করবেন, করা? বলেন। আমি হয়তো সেভাবে করতে পারি না, এই সঙ্গত কারণে এটা আপনিও বুঝেন। যেহেতু আমি বারবার নির্বাচন করি, আমার কোনো না কোনো পক্ষে আমার বিপক্ষ দল থাকে, আমি কোনো সময় চাই না যে কারো শত্রু হই, কারোর সাথে মানে আমি বিমুখ হয়ে মোকাবেলা করি। আমি সবসময় স্বেচ্ছাপ্রতি ছিলাম এবং স্বেচ্ছাপ্রতি মন মানসিকতা নিয়ে এগিয়ে আসতেছি এ পর্যন্ত, এবং সামনেও সেরকম চিন্তা ভাবনা আছে। আমি কাউকে খুব জাগানোর জন্য কথাবার্তা বলতে চাই না, যার কারণে আমি রেখে একটু বলছি, আপনি কিন্তু ক্লিয়ার করে ফেলছেন, সেজন্য আমি একটু শেয়ার করলাম। সেটা হচ্ছে কি, রাজনীতি অত্যন্ত সুন্দর একটা মহৎ জিনিস। রাজার নীতি, রাষ্ট্রের নীতি। আমি ভালো থাকলে আমার রাজনীতি ঠিক, আমার পরিবার ভালো থাকলে আমার রাজনীতি ঠিক, আমার এলাকা তথা আমার দেশ ঠিক থাকলে রাজনীতি। এখন আমরা সবাই কিন্তু পকেট পূজা, ছাঁদাবাজি, হ্যাঁ, তারপর কি বলছে কেমনে তাড়াতাড়ি এমপি হয়ে যাব, কমিশনার হয়ে যাব, কাউন্সিলর হয়ে যাব,
অমুক টেন্ডার পাবো, এটা পাবো, এটা আমরা আমাদের চিন্তা চেতনা সেটা। রাজনীতি সেটা বলে না, রাজনীতি বলছে যে সেবা। রাজনীতি হচ্ছে যে কি, যে যার মধ্যে স্বেচ্ছাপ্রতি মন মানসিকতা আছে, স্বেচ্ছাশ্রম দিয়ে দিতে পারবে, বাপের খেয়ে মামার মহিষ ছড়াবে, সে দেশের সেবা করবে, সে রাজনীতি করতে পারবে। অন্যদের পক্ষে রাজনীতি সম্ভব না। এখানে সেই সামরিক বাহিনীর চাকরি শেষ হইতে না হইতে সে রাজনীতির নেতা হয়ে যায়, স্কুলের শিক্ষকতা শেষ হইতে না হইতে সে রাজনীতির নেতা হয়ে যায়। এবং সে সে ভালো করে গ্রাজুয়েশন নেয় নাই বা শিক্ষা অর্জন করে নাই, এবং সে একটা দোকানদার, সে আবার রাজনীতিবিদ হয়ে যায়। এবং এই ধরনের মন মানসিকতার কারণে আজকে শিশু কিশোর তরুণেরাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। তা আমাদেরকে সজাগ থাকতে হবে। রাজনীতি এত সহজ এবং সাধারণ জিনিস নয়। রাষ্ট্রকে নিয়ে পরিচালনা, যেখানে আমি আমার বাচ্চাদেরকে আমি লালন পালন করে শুদ্ধভাবে তৈরি করে পাঠাতে পারতেছি না, সেটা আমি দেশের জন্য আমি গবেষক হব না। তো সেই জন্য আমরা যারা অনুপযুক্ত, আমরা যারা ডিসকোয়ালিফাইড, আমার যাদের মধ্যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি নাই, এদের জন্য রাজনীতি আসে নাই। রাজনীতিবিদ হতে হবে, শিক্ষিত হতে হবে, অথবা মধ্যবিত্ত হোক, শিক্ষিত কম হোক, কিন্তু তার মধ্যে সে বিবেক বিবেচনা, আবেগ, সুন্দর দৃষ্টিভঙ্গি থাকতে হবে, আচার আচরণ ভালো থাকতে হবে, স্বেচ্ছাপ্রতি মন মানসিকতা থাকতে হবে। সেই ব্যক্তি হবে নেতা, সেই ব্যক্তি হবে রাজনীতিবিদ। এবং রাজনীতিবিদ কারা হচ্ছে আপনিও ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি। যার কারণে আমাদের মতো অযোগ্য যে রাজনীতিবিদরা, সমাজসেবকরা আজকে কোনো জায়গায় স্থান পাচ্ছে না। প্রশাসনিক কাঠামোতে বলেন, পার্লামেন্টে বলেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশ 1971 সালে 9 মাস যুদ্ধ করে লক্ষ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে এবং ইজ্জতের বিনিময়ে আজকে এটা এনেছে। কিন্তু আনার পরও গণতান্ত্রিক চেতনাবোধ গলাবাজি চলে, কিন্তু বাস্তবে কিছু হয় না। খাম্বারা কোনে, আমার স্বার্থ আগে, আপনি মরে যান গিয়ে, কোনো অসুবিধা নেই। তো সেই ধরনের রাজনীতি ইতিপূর্বেও দেখেছি, এখনো সেই চলমান আছে। তো সুতরাং এদেশে প্রত্যেকে ভালো পরিবেশ আপনি আশা করবেন। যাই হোক, যা হবার হয়ে গেছে অতীত অতীতেই। এখন আমাদেরকে কিন্তু জি, সকলের আপনার রাজনীতি সংগ্রাম তো রাজনীতি মানুষকে নিয়ে, মানুষের চাওয়া পাওয়া পূরণ করা, মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের সামাজিক মুক্তি, মানুষের সাংস্কৃতিক মুক্তি, সেই জায়গাতে রাজনীতি আসার দরকার না? জি, আপনি প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন সাকি ভাই? হ্যালো দুলদুল ভাই, হ্যালো দুলদুল ভাই। দর্শকবৃন্দ, কথা হচ্ছে পলিটিক্স অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। রাজনীতি মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তির জন্য। এখন রাজনীতির প্যাটার্ন কিন্তু মাঝে পাল্টে গেছিল। রাজনীতির প্যাটার্ন পাল্টে গেছে। মানে বাংলাদেশ 55 বছরের মধ্যে 25 বছর গণতান্ত্রিক শাসনে ছিল, 30 বছর গণতান্ত্রিক শাসনের বাইরে ছিল। বারবার যদি লাইনচ্যুত হয়ে যায়, একটা কান্ট্রি গণতন্ত্রের বাইরে চলে যায়, তাহলে দেশের উন্নয়ন কর্ম কাজ তো থেমে যায়, জনগণের নাগরিক অধিকার তো এলোমেলো হয়ে যায়, জনগণের বাস্তবতা পূরণ হয় না, এবং রাষ্ট্র ব্যবস্থাপনার থেকেও তো ছিটকে পড়ে। রাষ্ট্র ব্যবস্থাপনার থেকে যদি ছিটকে পড়ে, তাহলে জনগণের নাগরিক অধিকার সেখানে পায় না, জনগণের রাজনৈতিক অধিকার পায় না। এখন জনগণ যদি রাজনৈতিক অধিকার না ফিরে পায়, নাগরিক অধিকার না ফিরে পায়, জনগণ যদি অর্থনৈতিক অধিকার না পায়, জনগণ বেকারত্ব ঘুচাবার কোনো অধিকার না পায়, সেই অধিকার যদি রাজনৈতিক দল ক্ষমতায় যে জনগণের দায়িত্ব পালনের পরিবর্তে, জনগণের কল্যাণের পরিবর্তে রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থেই কাজ করে, বাংলাদেশে যেটা বেশিরভাগ হয়েছে, দল বা গোষ্ঠীর স্বার্থে রাজনীতি হয়েছে, দল গোষ্ঠীতন্ত্রের স্বার্থে রাজনীতি হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা প্রায়োরিটি দেওয়া হয়েছে কম, জনগণের মুক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে কম। এইভাবেই যদি বাংলাদেশটা হাঁটতে থাকে কন্টিনিউ, বাংলাদেশ কি উন্নত দেশের দিকে যেতে পারবে? বাংলাদেশ কি বিশ্বের দরবারে উন্নত আধুনিক রাষ্ট্র হিসেবে যেতে পারবে? অর্থনৈতিক মুক্তির দিকে যেতে পারবে? শহীদুল ইসলাম দুলদুল, একটু দাঁড়ানো দেন। জি, আপনি বলেন, আপনার বক্তব্য বলেন, কথা বলেন। না, আমি কথা বলবো, কিন্তু আপনি যে আমাকে কি বলতে বলছেন, আমি ক্লিয়ার কথাটা বুঝতে পারি নাই। এখন একটু বলেন। এখন আমাদের বাংলাদেশে ভালো রাজনীতির দরকার, জনগণের অর্থনৈতিক, জনগণের সামষ্টিক মুক্তির জন্য
রাষ্ট্র সঠিকভাবে রাষ্ট্রের যে রাস্তা সেই রাস্তায় চলার দরকার, এবং জনগণের সবকিছু উপলব্ধি করে জনগণের অর্থনীতি মুক্তি, জনগণের সাংস্কৃতিক মুক্তি, বেকারত্বের মুক্তি। আর কতদিন বাংলাদেশ এটা এই লাইনচ্যুত থাকবে, মানে জনগণের মুক্তির থেকে দূরে থাকবে বাংলাদেশ আর কতদিন? যতক্ষণ পর্যন্ত হুম। নৈতিকতা বোধ, হ্যাঁ, আমাদের অভিভাবক, এবং দেশপ্রেম, বিদ নৈতিকতা এবং দেশপ্রেম। জি। গবেষক তথা সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রত্যেকটা সংস্থা এবং যারা এই পারিবারিকভাবে যারা পরিবারের প্রধান তারা সহ মিলে রাজনীতিবিদরা এবং তাদের চিন্তা চেতনার মধ্যে যদি সেই ধরনের সুন্দর মন মানসিকতা সৃষ্টি না হয়, পারিবারিক গ্লানির থেকে, রাজনৈতিক গ্লানির থেকে এবং অর্থনৈতিক বাণিজ্য রাজনীতি থেকে যদি আমরা আমাদেরকে যদি গুছাইয়া না নিস, আমরা যদি স্যাক্রিফাইস মেন্টালিটি না রাখি, আমাদের মধ্যে সে যদি নৈতিকতা বুঝতে কাজ না করে, আমাদের এই দেশের মধ্যে আপনি ভালো কিছু আশা কিভাবে করবেন? সুতরাং এখন এই সময় আমাদের বোঝা উচিত, আমরা 1971 সাল থেকে এই পর্যন্ত দীর্ঘ 56 বছর পর্যন্ত অতিক্রম করেও আজকে আমাদের এখানে হানাহানি জঞ্জাট এগুলা লেগে আছে। কিন্তু সরকার বদলে দিয়ে যাচ্ছে, আবার নতুন সরকার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অবনতি হচ্ছে। যেখানে জাতির প্রধান চালিকা শক্তি কিশোর এবং তরুণ যুব সমাজ আন্দোলনের মধ্যে মারমুখী নেগেটিভ আচরণ করতেছে, একজন তরুণ যুব একজন তরুণকে বলতে সে নেশাগ্রস্ত এবং সে করাপ্টেড, সে বকাটে, সে সন্ত্রাসী। আবার দেখা যাচ্ছে কি একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে বলতেছে, একজন অভিভাবক আরেকজন অভিভাবকের ছেলেকে বলতেছে। এই ধরনের মন মানসিকতা করতে গেছে। হ্যাঁ, সুতরাং আমরা সবাই ব্যক্তিগত পক্ষ থেকে, পারিবারিক পক্ষ থেকে, নিজ পক্ষ থেকে যদি আমরা সচেতন হই, আমাদের ছেলে মেয়েদেরকে গাইড করি, পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করা উচিত। কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গ্রুপিং নাই। জি, দেখুন, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বড় নেতা যাদের দেশপ্রেম, মহাত্মা গান্ধী বলেন, আপনার আমাদের কায়েদ আজম বলেন, আর বাংলাদেশের যারা নেতা, মাওলানা